গুড মর্নিং জি24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। এই সময়টা আপনারা জানেন, এই সময়টা হচ্ছে জুনিয়র ক্লাসরুমের। ঠিক লকডাউন পিরিয়ড যবে থেকে চলছে তবে থেকে পড়াশোনায় যাতে কোনো লকডাউন না থাকে তার জন্য আমাদের এই বিশেষ প্রয়াস। শুধু আমাদের নয়, আমাদের সঙ্গে রয়েছে রাজ্য সরকার, শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকারও জি24 ঘন্টার যৌথ উদ্যোগেই আমাদের এই অনুষ্ঠান। এবার আপনাদেরকে জানিয়ে রাখি যে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কিন্তু এক্সটেন্ডেড হয়েছে এই জুনিয়র ক্লাসরুম। রাজ্য সরকার এবং জি24 ঘন্টার যৌথ উদ্যোগ, ঘরে বসেই পড়াশোনা। পড়ুয়াদের প্রশ্নের উত্তর দেবেন শিক্ষকরা। আজ নবম শ্রেণীর জন্য বিষয় বাংলা। কি টপিক আছে আমরা পড়ব? আজ পড়ব শব্দ গঠন, উপসর্গ, অনুসর্গ। আর দ্বাদশ শ্রেণীর জন্য কি বিষয়? দ্বাদশ শ্রেণীর জন্য আজকের বিষয় মনোবিজ্ঞান, টপিক বুদ্ধি। আমরা যে জুনিয়র ক্লাসরুম, এই যে পড়াশোনা, এই পড়াশোনা তো অবশ্যই শিক্ষক শিক্ষিকা ছাড়া একেবারেই অসম্ভব। একেবারে ক্লাসরুমের ফিলটা কিন্তু হাতে কলমে পড়ানোর মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করি এবং আমাদের সঙ্গে থাকেন বিশিষ্ট শিক্ষকরা। আজও তার অন্যথা নয়, আজ আমাদের সঙ্গে রয়েছেন বেহালা আর্য বিদ্যা মন্দিরের শিক্ষক কমল পাল। আপনাকে স্বাগত জানাবো স্যার। আমাদের সঙ্গে রয়েছেন বিনোদিনী গার্লস স্কুলের শিক্ষিকা শম্পা হালদার, আপনাকেও স্বাগত জানাবো। আমরা দুজনের কাছেই যাব, কিন্তু আমরা শুরু করব আজ অবশ্যই আমাদের মাতৃভাষা বাংলা দিয়ে। স্যারের কাছেই চলে যাব। স্যার, আমরা তো আমাদের মনের ভাব প্রকাশ করি কতগুলো কথা দিয়ে, এবং প্রয়োজন হলে সেই কথাগুলো লিখেও রাখি। আমরা কথা বলার সময়, এই যে আমি কথা বলছি, কথা বলার সময় যা উচ্চারণ করি তা হচ্ছে কতকগুলো ধ্বনি, এবং সেই ধ্বনিগুলো কিভাবে পরপর বসে বসে শব্দে রূপান্তরিত হয়, আমাদের আজকের আলোচনার বিষয় কিন্তু সেটাই, অর্থাৎ শব্দ গঠনের কৌশল। দেখো, আমি এখানে একটা চার্ট টাঙিয়েছি এবং তাতে একটা কথা লিখেছি, ও চেনা লোক ছাড়া অচেনা লোকের উপকার করে না। এখানে এই কথাটার ভেতরে কতগুলো শব্দ আছে দেখো। ও চেনা লোক ছাড়া অচেনা লোকের উপকার করে না। এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর ভেতরে খেয়াল করলে দেখা যাবে যে কতকগুলো শব্দ এইরকম আছে যারা কতকগুলো অর্থহীন ধ্বনি নিয়ে তৈরি, আবার কতকগুলো শব্দ এইরকম আছে যেগুলো কতকগুলো অর্থযুক্ত ধ্বনি গুচ্ছ নিয়ে তৈরি। তাহলে গঠন অনুসারে প্রথমেই শব্দের দুটো ভাগ পাওয়া যাচ্ছে, কিন্তু একটা হচ্ছে যে অর্থহীন ধ্বনি নিয়ে তৈরি শব্দ, আর অর্থযুক্ত ধ্বনিগুচ্ছ তৈরি নিয়ে শব্দ। তো প্রথম যে শব্দটার কথা আমি বললাম, অর্থহীন ধ্বনি নিয়ে তৈরি শব্দ, তাকে বলা হচ্ছে মৌলিক শব্দ বা স্বয়ংসিদ্ধ শব্দ। আর অর্থযুক্ত ধ্বনি নিয়ে যে শব্দ তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে যৌগিক শব্দ বা সাধিত শব্দ। তাহলে দেখা যাক, এখান থেকে আমি দেখো একটা ধ্বনি নিয়েও একটা শব্দ তৈরি হতে পারে। ও একটা শব্দ কিন্তু এবং একটা ধ্বনি, আবার একাধিক ধ্বনি, যেমন লোক, ল, ও, ক, অ, এই চারটে ধ্বনি নিয়ে তৈরি হয়েছে একটা শব্দ। আবার দেখো, যখন এখান থেকে অচেনা লিখছি, অ এবং চেনা, অ একটা ধ্বনি এবং তার সাথে যুক্ত হয়েছে চেনা নামক এই ধ্বনিগুচ্ছ। আবার দেখো, যখন উপকার লিখছি, উপ, তারপর ক্রি ধাতু, তারপর ঘং, এই যে তিনটে অংশ আমরা পাচ্ছি একটা শব্দের গঠনে, তার প্রথমটার নাম দেয়া হচ্ছে উপসর্গ, পরেরটার নাম দেয়া হচ্ছে প্রকৃতি এবং শেষেরটাকে বলা হচ্ছে প্রত্যয়। এবারে আমরা এই তিনটে বিষয় নিয়ে একটু দেখব, কাকে উপসর্গ বলে, কাকে প্রকৃতি বলে, কাকে প্রত্যয় বলে, এইগুলো আমরা একটু দেখব। দেখো, উপসর্গ হলো এক ধরনের অব্যয় যেগুলো শব্দ বা ধাতুর পরে বসে শব্দ বা ধাতুর অর্থের পরিবর্তন ঘটায় এবং নতুন শব্দ তৈরি করে। যেমন উপসর্গ, আমাদের বাংলা ভাষায় যে সমস্ত উপসর্গগুলো প্রচলিত আছে তার কিন্তু তিনটে ভাগ আছে: সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ এবং বিদেশি উপসর্গ। সংস্কৃত উপসর্গ বাংলা ভাষায় যা ব্যবহৃত হয় তার সংখ্যা কিন্তু 20টি। যেমন প্র, পরা, নি, অনু, বি, এরকম করে করে 20টি উপসর্গ বাংলা ভাষায় ব্যবহৃত হয়। এছাড়াও আরও কতকগুলো কিন্তু অব্যয় আছে যেগুলো শব্দ গঠনে বিশেষভাবে সাহায্য করে, যাদেরকে গতি বলা হয়। সেগুলো হচ্ছে আবি, বহি, তীর, পুরো, অলম ইত্যাদি কিছু কিছু অব্যয় আছে যেগুলো শব্দ গঠনে ভূমিকা গ্রহণ করে।
তারপরে আসছে বাংলা উপসর্গ। বাংলা উপসর্গের মধ্যে দেখো আছে যেমন অচেনা, অজানা, অদেখা, সু আছে, সুজন, সুদিন ইত্যাদি ইত্যাদি। বিদেশি উপসর্গ, যেহেতু বাংলা ভাষায় প্রচুর বিদেশি শব্দের প্রচলন আছে, বিশেষত ইংরেজি, আরবি এবং ফার্সি, তাই প্রচুর বিদেশি শব্দ, বিদেশি উপসর্গও বাংলা ভাষায় ব্যবহৃত হয়। সেগুলো হচ্ছে গড়, ফি, বেদ, বদ, বে প্রভৃতি। যেমন গড় হাজির, যেমন বদ হজম ইত্যাদি ইত্যাদি। তারপরে উপসর্গ বললেই আর একটা কথা কিন্তু আমাদের মাথায় চলে আসে, ধ্বনি সাদৃশ্যে অনুসর্গ। যদিও শব্দ গঠনে অনুসর্গের তেমন কোনো ভূমিকা নেই, কিন্তু উপসর্গের সঙ্গে অনুসর্গ বিষয়টি আলোচিত হয়ে থাকে। যেমন অনুসর্গগুলো কি? অনুসর্গগুলো হলো এক ধরনের অব্যয়, যেগুলো বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে শব্দ বিভক্তির কাজ করে থাকে। যেমন এখানে দেখো, এখানে লিখেছি, ও চেনা লোক ছাড়া অচেনা লোকের উপর উপকার করে না। এখানে ছাড়া বলে একটা পদ দেখতে পাচ্ছ, যেটা বসেছে লোকের পরে বসে, এটা বিভক্তির কাজ করে চলেছে। তারপরে এই অনুসর্গ কিন্তু দু ধরনের হয়ে থাকে। অনুসর্গ একটা হয় শব্দজাত অনুসর্গ, আর একটা হয় ক্রিয়াজাত অনুসর্গ। যখন কোনো নাম পদ, বিশেষত বিশেষ্য পদ উপসর্গ অনুসর্গ হিসাবে ব্যবহৃত হয়, তখন তাকে বলা হচ্ছে শব্দজাত অনুসর্গ। যেমন দ্বারা, দিয়া, যেমন দ্বারা, জন্য, বিনা, তরে, হেতু ইত্যাদি। আর অসমাপিকা ক্রিয়াপদ যখন অনুসর্গের কাজ করে, তখন তাকে বলা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ, যেমন হতে, থেকে, চেয়ে ইত্যাদি। এর পরের যে অংশটা এলো সেটা হচ্ছে প্রকৃতি। স্যার, আমি এখানেই আপনাকে একটু বিরত করব। উপসর্গ আর অনুসর্গ খুব সুন্দর করে স্যার বোঝানোর চেষ্টা করলেন। ঠিক এই প্রসঙ্গে আমাদের প্রথম প্রশ্ন কি আছে একবার দেখে নেব, উত্তর দিতে তাহলে র্যান্ডমলি ভীষণ সুবিধা হবে। প্রথম প্রশ্ন কি দেখতে পাচ্ছি আমরা? উপসর্গ ও অনুসর্গের মধ্যে পার্থক্য লেখো। অরুন্ধতী ভট্টাচার্য, সন্তোষপুর ঋষি অরবিন্দ বিদ্যাপীঠ থেকে অরুন্ধতী এই প্রশ্ন পাঠিয়েছেন। অরুন্ধতীর প্রশ্নটা নেব স্যার। দেখো, উপসর্গ এবং অনুসর্গের পার্থক্য। এইখানে একটা জিনিস দেখেছো যে ছাড়াটা হচ্ছে অনুসর্গ আর উপটা হচ্ছে উপসর্গ। এটা কি দেখতে পেলে যে অনু শব্দটার মানে হচ্ছে পরে, অনুসর্গ সবসময় বিশেষ্য এবং সর্বনাম পদের পরে বসে, আর উপসর্গ কি হয়? উপসর্গ সবসময় ধাতু বা শব্দের আগে বসে। আর একটা পার্থক্য, আরো দুটো পার্থক্য আছে কিন্তু। যেমন ধরো, এই ছাড়া পদটি কি হয়েছে? পৃথকভাবে বসেছে, আর উপশব্দটা কার শব্দের সাথে যুক্ত হয়ে একাঙ্গ হয়ে গেছে। তাহলে অনুসর্গ কি হয়? পৃথকভাবে অবস্থান করে, আর অনুসর্গ পৃথকভাবে অবস্থান করে, আর উপসর্গ শব্দ বা ধাতুর সাথে যুক্ত হয়ে একাঙ্গ হয়ে যায়। আর একটা বিষয় লক্ষ্য করো যে এই ছাড়া পদটির কিন্তু স্বতন্ত্র প্রয়োগ এবং নিজস্ব অর্থ আছে, কিন্তু এই উপসর্গটির নিজস্ব অর্থও নেই, স্বতন্ত্র প্রয়োগও নেই। তাহলে অনুসর্গের স্বতন্ত্র প্রয়োগ এবং নিজস্ব অর্থ আছে, কিন্তু উপসর্গের স্বতন্ত্র প্রয়োগ এবং নিজস্ব অর্থ নেই। এই হচ্ছে উপসর্গ অনুসর্গের পার্থক্য। স্যার খুব সুন্দর করে সেটা বোঝালেন, কিন্তু আরো একটি প্রশ্ন আছে, কারণ স্যার পড়াতে পড়াতেই যে জায়গাটা দেখালেন যে বিদেশি উপসর্গ, এই বিদেশি উপসর্গকে কেন্দ্র করে যেই প্রশ্ন রয়েছে, সেই প্রশ্ন কে পাঠিয়েছে একবার দেখবো, আর সেই প্রশ্নের উত্তর আমরা নিয়ে নেব। আমাদের সঙ্গে রয়েছেন পুরুলিয়া জেলা স্কুলের টিচার সুনীতি প্রিয়গুরু, তার থেকেই আমরা উত্তর নিয়ে নেব, কিন্তু প্রশ্নটা আগে দেখবো। আমরা যে চ্যাপ্টার পড়ছি তার থেকে যে প্রশ্ন এবার পৌলমী চক্রবর্তী বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে করেছে, তা হলো বিদেশি উপসর্গ কখন বসাতে হবে? অনুসর্গের অপর নাম পরসর্গ কেন? আমরা এই প্রশ্নের উত্তর নেব সুনীতি স্যারের থেকে। যে সকল অব্যয় কখনো ধাতুর পূর্বে বসে ধাতুর অর্থ পরিবর্তন করে, অথবা নামপদের পূর্বে বসে নামপদের অর্থকে বিশিষ্ট অর্থে প্রয়োগ করে, বা নামপদের অর্থ পরিবর্তন করে, আমরা জানি তাদের বলে উপসর্গ। তুমি জানো যে বাংলা ভাষায় প্রচুর বিদেশি শব্দের অনুপ্রবেশ ঘটেছে। সেই সূত্রে বাংলা শব্দভাণ্ডারে প্রচুর বিদেশি উপসর্গেরও অনুপ্রবেশ ঘটেছে। মূলত আরবি, ফার্সি এবং ইংরেজি ভাষা থেকে আগত এই বিদেশি উপসর্গগুলি বাংলা শব্দভাণ্ডারকে অনেক বেশি কিন্তু সমৃদ্ধ করেছে। প্রথমত এরা নতুন নতুন শব্দ সৃষ্টি করেছে, বাংলা শব্দের অর্থ পরিবর্তন করেছে, এছাড়া এরা বাংলা শব্দকে বিশিষ্ট অর্থে প্রয়োগ করতে করেছে, এবং এরা বাংলা শব্দের অর্থকে বৈচিত্র্য এনে দিয়েছে।
যেমন একটা উদাহরণ দিলে বিষয়টি তোমার কাছে পরিষ্কার হবে। যেমন ধরো খোশ নামক ফার্সি উপসর্গটি প্রয়োগ করে আমরা প্রচুর বাংলা শব্দ পেয়েছি। কখনো খুশি অর্থে খোশ মেজাজ, খোশ গল্প, খোশ বাই, খোশ বাবু ইত্যাদি নানান শব্দ পেয়েছি। কাজেই এইভাবে শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করতে আমাদের বিদেশি উপসর্গের প্রয়োগ করতেই হবে। এইভাবেই আমরা হেড নামক এই ইংরেজি উপসর্গটিকে প্রধান অর্থে প্রয়োগ করে প্রচুর নতুন নতুন শব্দ সৃষ্টি করেছি। নিম নামক ফার্সি উপসর্গটিকে নিয়ে আমরা অসম্পূর্ণতা বা অপূর্ণতা অর্থে প্রয়োগ করে প্রচুর নতুন নতুন শব্দ সৃষ্টি করেছি। ফুল নামক এই বিদেশি উপসর্গটিকে নিয়ে আমরা প্রচুর নতুন নতুন শব্দ বাংলা শব্দ ভাণ্ডারে পেয়ে গেছি। ফলস্বরূপ বাংলা শব্দ ভাণ্ডার কি হয়েছে? সমৃদ্ধ হয়েছে। কাজেই এই জন্য আমরা বিদেশি উপসর্গের ব্যবহারটা করব। এবার আসি তোমার দ্বিতীয় প্রশ্ন। তুমি দ্বিতীয় প্রশ্ন করেছো যে অনুসর্গের অপর নাম পরসর্গ কেন? দেখো, অনুসর্গ শব্দটা সৃষ্টি হয়েছে দুটি শব্দের সমাহারে, অনু আর স্বর্গ। অনু মানে হলো পশ্চাৎ বা পরে, আর স্বর্গ কথাটির মানে হলো যোগজনিত সৃষ্টি বা অবস্থান। অনুসর্গ কি হয় না বিশেষ্য বা সর্বনাম পদের পরে অবস্থান করে। যেহেতু অনুসর্গ বিশেষ্য বা সর্বনাম পদের পরে অবস্থান করে, সেই কারণে এর অপর নাম হলো পরসর্গ। তুমি জানবে বা পরে শিখবে যে অনুসর্গের এই পরসর্গ ছাড়াও আরো দুটি নাম আছে। একটিকে আমরা বলে থাকি কর্মপ্রবচনীয়, আর একটাকে আমরা বলে থাকি সম্বন্ধীয়। দুটো প্রশ্নেরই খুব সুন্দর করে উত্তর দিয়েছেন স্যার। আমি পরের প্রশ্ন আকাশ করে পাঠিয়েছে। আকাশের প্রশ্নটা একবার চটজলদি দেখে নিই। আমি আকাশ বর, নবম শ্রেণীর ছাত্র, গৌরাটি হরদাস ইনস্টিটিউশন, হুগলি। আমার প্রথম কোশ্চেন হলো উপসর্গ শব্দ নয় কেন। আমার দ্বিতীয় কোশ্চেন হলো যে সংস্কৃত উপসর্গের সঙ্গে বাংলা এবং বিদেশি উপসর্গের পার্থক্য কী? স্যারের কাছে যাব। দেখো, আমি পড়ানোর সময় কিন্তু বলেছিলাম যে উপসর্গের স্বাধীন প্রয়োগ নেই। ভাষাবিজ্ঞানে উপসর্গ কিন্তু পরাধীন রূপমূল। উপসর্গ কারোর সাথে ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত না হয়ে ব্যবহৃত হতে পারে না। আর উপসর্গের কিন্তু নিজস্ব অর্থও নেই। সুতরাং শব্দ হতে গেলে তো তার নিজস্ব অর্থ এবং স্বাধীন প্রয়োগ থাকতে হবে। উপসর্গের যেহেতু অর্থ এবং স্বাধীন প্রয়োগ নেই, স্বতন্ত্র প্রয়োগ নেই, তাই তাকে আমরা শব্দ বলতে পারি না। আর দ্বিতীয় যে প্রশ্নটা তুমি করেছো, সংস্কৃত উপসর্গের সঙ্গে বাংলা এবং বিদেশি উপসর্গের পার্থক্য কী? দেখো, সাধারণত সংস্কৃত উপসর্গগুলো যুক্ত হয় ধাতুর পূর্বে, কিন্তু বাংলা এবং বিদেশি উপসর্গগুলো যুক্ত হয় শব্দের পূর্বে। এইটাই হচ্ছে মূল পার্থক্য। একদমই স্যার, আপনি উপসর্গ অনুসর্গ পড়িয়েছিলেন। আমরা এবার প্রকৃতি আর প্রত্যয়টা একটু বুঝে নিই। তারপরে আসছে পরের 3 নম্বরটা আসছে প্রকৃতি। প্রকৃতি আসলে কি? প্রকৃতি হচ্ছে আমাদের ভাষায় যে সমস্ত মৌলিক শব্দ আছে তারা কিন্তু প্রকৃতি। অর্থাৎ প্রকৃতি হলো শব্দের সেই অংশ যাকে অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনিগুচ্ছে ভাঙা যায় না। এরকমই হচ্ছে, যেমন ক্রি এই শব্দটা দেখছো, ক্রি এই অংশটা দেখছো, ধাতুটা, এটাকে কিন্তু আমরা ভাঙতে পারি, চাইলে ভাঙতেই পারি। যেমন ক্রিটাকে ভাঙলে পারে এইরকম আসে, ক্রিটাকে ভাঙলে এইরকম আসে, কিন্তু ক এবং রি এই দুটোর কোনো মানে দাঁড়ায় না। সুতরাং শব্দের যে অংশকে ভাঙা যায় না বা ভাঙলে কোনো অর্থপূর্ণ অংশ পাওয়া যায় না তাকেই বলা হচ্ছে প্রকৃতি। প্রকৃতি কিন্তু দু ধরনের হয়ে থাকে, একটা নাম প্রকৃতি আর একটা ধাতু প্রকৃতি। তো এই নাম প্রকৃতি কি? নাম শব্দ তোমরা জানো যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং অব্যয়, এইগুলোকে বলা হয় নামপদ। এইগুলোর যে মূল অংশ সেইগুলোই হচ্ছে নাম প্রকৃতি, যেমন গাছ, যেমন শরীর, যেমন নীল ইত্যাদি ইত্যাদি। আর ধাতু প্রকৃতি হচ্ছে ক্রিয়াপদের মূল অংশ, মূল অর্থ প্রকাশক অবিভাজ্য অংশ, যাকে বলা হচ্ছে ধাতু। সেটাই হচ্ছে ধাতু প্রকৃতি, যার দ্বারা কোনো কিছু করা বোঝায়। এই ধাতু প্রকৃতির মধ্যে পড়ে কর, পর, চল ইত্যাদি ইত্যাদি। এরপরে আসছে দেখো প্রত্যয়ের অংশটা আসছে। প্রত্যয় সেটা কি? প্রত্যয় শব্দের আভিধানিক অর্থ কিন্তু বিশ্বাস।
কিন্তু ব্যাকরণে এই প্রত্যয় শব্দটি ব্যবহৃত হয় গঠন, ধারণা ইত্যাদি অর্থে। তো প্রত্যয় কি? প্রত্যয় যদি তুমি কি এটা বোঝাতে চাওয়া যায়, ওইখানে যে শব্দটা লিখেছি দেখো, ক্রিয়ের পরে ঘং করে হয়েছে কার, তার আগে উপ, এই ঘং হচ্ছে প্রত্যয়। অর্থাৎ প্রত্যয় হলো সেই অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যা শব্দ প্রকৃতি বা ধাতু প্রকৃতির পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। প্রত্যয় হলো বাংলা ভাষায় নতুন শব্দ গঠনের একটি কৌশল মাত্র। এই প্রত্যয় দু ধরনের হয়ে থাকে, এক হচ্ছে কৃত প্রত্যয়, আর একটা হলো তদ্ধিত প্রত্যয়। আমি যখন দেখো সংজ্ঞাটা বলছিলাম প্রত্যয়, তখন বলেছিলাম খেয়াল করে দেখো যে এক শ্রেণীর প্রত্যয় আছে যারা শব্দ প্রকৃতির উত্তর যুক্ত হয়, আর এক শ্রেণীর প্রত্যয় আছে যারা ধাতু প্রকৃতির উত্তর যুক্ত হয়। তো যে প্রত্যয় ধাতু প্রকৃতির উত্তর যুক্ত হয় তাকে বলা হয় কৃত প্রত্যয়, আর যে প্রত্যয় শব্দ প্রকৃতির উত্তর যুক্ত হয় হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। যেমন কৃত প্রত্যয় হচ্ছে তব্য, যেমন ক্রি একটা ধাতু, ইতিপূর্বে লিখেছিলাম ক্রি একটা ধাতু, ক্রি একটা ধাতু, তার সাথে একটা তব্য যোগ করলাম, করে একটা নতুন শব্দ তৈরি হয়ে গেল কর্তব্য। কর্তব্য হয়েছে। তেমনি শব্দ প্রকৃতির পরে যদি তুমি যুক্ত করো, ধরো একটা শব্দ আমি পেলাম এখানে ইতিহাস, ইতিহাস একটা শব্দ, তার সাথে একটা স্নিক প্রত্যয় যোগ করলাম, করে শব্দটা কি দাঁড়ালো? ঐতিহাসিক। এইরকম করে শব্দ প্রকৃতি এবং ধাতু প্রকৃতির পরে প্রত্যয়গুলো যোগ করে নতুন নতুন শব্দ তৈরি হয়। এখন প্রশ্ন হতে পারে যে শব্দ প্রকৃতি এবং ধাতু প্রকৃতির পরে প্রত্যয় যোগ করে কি শুধু নতুন শব্দই তৈরি হয়? না, প্রত্যয়ের আর একটা কিন্তু শ্রেণী আছে শব্দ গঠনে যা খুব গুরুত্বপূর্ণ, তাকে আমরা বলছি ধাত্ববয়ব। এমন কিছু প্রত্যয় আছে যা ধাতুর পরে যুক্ত হয়ে নতুন ধাতু তৈরি করে। যেমন দেখো, একটা করলাম দেখ একটা ধাতু, এরপরে একটা আ প্রত্যয় যোগ করলে দাঁড়ালো দেখা। এই দেখা কিন্তু একটা ধাতু, নাম ধাতু হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন দেখার সাথে ইতেছে বিভক্তি যোগ করলে দেখাইতেছে, তার সাথে দেখাচ্ছে, মা ছেলেকে চাঁদ দেখাচ্ছে, নাম ধাতু হয়ে গেল, প্রযোজক ধাতু হয়ে গেল। এরকম করে কিন্তু ধাতুগুলো তৈরি করা যায়। আমি তাহলে প্রশ্নে চলে যাই এবার। আমাদের পরবর্তী প্রশ্ন যা রয়েছে একবার দেখে নিই। যোগরূঢ় শব্দ কাকে বলে? উপসর্গ শব্দ নয় কেন? উপসর্গ শব্দ নয় কেন এটা স্যার কিছুক্ষণ আগে বিস্তারিত বুঝিয়েছেন। স্বপ্ননীল ঘোষ বেহালা আর্য বিদ্যা মন্দির থেকে এই প্রশ্ন করেছে। স্বপ্ননীলের এই প্রশ্নের উত্তরটা আমরা নিই স্যার, যোগরূঢ় শব্দ কাকে বলে? দেখো, যোগরূঢ় শব্দ কিন্তু শব্দের গঠনগত শ্রেণীবিভাগ নয়, এটা অর্থগত শ্রেণীবিভাগ হয়েছে। তবু বলি, যোগরূঢ় শব্দ হলো কোনো শব্দের একটা অর্থ থাকে ব্যুৎপত্তিগত অর্থ, আর একটা থাকে প্রচলিত অর্থ। এবার কোনো শব্দের অনেকগুলি ব্যুৎপত্তিগত অর্থের মধ্যে থেকে যদি শব্দটি একটিমাত্র অর্থে প্রচলিত হয় তাহলে সেই শব্দকে যোগরূঢ় শব্দ বলা চলে। যেমন পঙ্কজ, পঙ্কজ শব্দটার মানে যা পাঁকে জন্মায়। এবার পাঁকে তো অনেক কিছু জন্মায়, ঝিনুক জন্মায়, শ্যাওলা জন্মায়, পদ্ম জন্মায়, শালুক জন্মায়, কিন্তু পঙ্কজ শব্দটা এর মধ্যে থেকে শুধুমাত্র পদ্ম অর্থেই প্রচলিত, এই জন্যই পঙ্কজ একটা যোগরূঢ় শব্দ। একদমই। আমাদের ফোন লাইন কিন্তু খুলে দেওয়া হয়েছে। যারা আমাদের এই অনুষ্ঠান এই সময় দেখছো, আমি জানি যে স্যার যা পড়াচ্ছেন সেগুলো নোট ডাউন করা হচ্ছে ঠিক করে। যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জায়গায় যদি কোনো বুঝতে অসুবিধা হয়, ফোন লাইন খোলা রয়েছে, ফোন করতে পারো এবং যাবতীয় যা যা কনফিউশন তা কিন্তু এখান থেকে সলভ করে নিতে পারো। আমি পরবর্তী প্রশ্ন দেখি। আমি মোনালিসা রয়চৌধুরী, কলকাতার সন্তোষপুর ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠের নবম শ্রেণীর ছাত্রী। আমার প্রশ্নটি হলো, শব্দের অর্থ অপরিবর্তিত রেখে কিভাবে বাংলা উপসর্গ তার সঙ্গে নিজের অর্থ যোগ করে নতুন শব্দ গঠন করে? ভালো প্রশ্ন বেশ। মোনালিসা, তোমার এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে উদাহরণে যেতে হবে, উদাহরণ দিয়ে বোঝাতে হবে। যেমন একটা শব্দ তুমি পাচ্ছ, ধরো লেবু হলো, এই শব্দটা বাংলা শব্দ, এর আগে যদি তুমি একটা পাতি উপসর্গ যোগ করো তাহলে কি দাঁড়ায় শব্দটা? পাতি লেবু।
আচ্ছা বলো তো, উপসর্গ যোগ করার পরে কি শব্দের মানেটা বদলে গেছে? পাতিলেবু বলতে তো আমরা এক ধরনের লেবুকেই বোঝাই নাকি, ছোট লেবু, শব্দের মানে তো বদলাচ্ছে না, কেবল তার আগে পাতিটা তার বিশেষণ হিসাবে একটা উপসর্গ তার নিজের অর্থ যোগ করেছে বিশেষণ হিসাবে। কিংবা ধরো সুজন শব্দটা করলে কি হয়, সু আর জন, এই জন মানে লোক বা মানুষ, আর সু মানে ভালো। এবার জনের আগে যদি সুযোগ করি তাহলে একজন মানুষই তো থাকছে, সে সু হয়ে যাচ্ছে বা সুন্দর ব্যক্তি হয়ে যাচ্ছে, বিশেষণ হিসেবে ব্যবহৃত হচ্ছে, শব্দের মানে কিন্তু বদলে যাচ্ছে না, অপরিবর্তিতই থাকছে। একদমই। আমি পরবর্তী প্রশ্ন দেখব। কুড়িটি উপসর্গ ছাড়াও এমন কিছু অব্যয়ের নাম লেখো যারা উপসর্গের মতো শব্দ গঠনে সাহায্য করে। অনিত দাস পুরুলিয়া জেলা স্কুল থেকে এই প্রশ্ন পাঠিয়েছে স্যার। দেখো, আমি পড়ানোর সময় কিন্তু বলেছিলাম যে সংস্কৃত ভাষায় 20টি উপসর্গ ছাড়াও বেশ কিছু অব্যয় আছে যারা শব্দ গঠনে সাহায্য করে। যেমন একটা অব্যয় বলেছিলাম আবি, একটা পুরো, একটা বহি। এই যে উপসর্গগুলো, এদেরকে কিন্তু বলা হয় গতি, এদেরকে বলা হয় গতি। যেমন এইটা দিয়ে তৈরি হতে পারে আবিষ্কার শব্দটি, আবিষ্কার শব্দটি এইটা দিয়ে তৈরি হতে পারে, এইটা দিয়ে শব্দটি তৈরি হতে পারে পুরস্কার, এইটা দিয়ে তৈরি হতে পারে বহিষ্কার, ইত্যাদি ইত্যাদি। তাহলে 20টি উপসর্গ ছাড়াও কিন্তু বাংলা ভাষায় সংস্কৃতে এমন কিছু অব্যয় আছে যেগুলো শব্দ গঠনে বিশেষভাবে সাহায্য করে। খুব সুন্দর করে প্রত্যেকটা জায়গা খুঁটিয়ে শুধুমাত্র কিন্তু ভার্বালি নয় বোঝানো, একেবারে প্র্যাকটিক্যালি, যাতে কোনো জায়গায় কোনো সমস্যা না হয় বুঝতে, সেভাবে স্যার বোঝানোর চেষ্টা করছেন। আশা করি যারা এই মুহূর্তে নজর রাখছো, যারা আজকের এই বাংলা নবম শ্রেণীর বাংলার আজকের আমাদের এই টপিক বুঝছো, তাদের কাছেই আমরা বলি জলের মতো পরিষ্কার হয়ে যাওয়া সেটা খানিকটা হচ্ছে কি, তাই তো? ফোন করতে থাকো, ফোন লাইন খোলা রয়েছে, আমি পরবর্তী প্রশ্নে চলে যাব। একই ধাতুর সঙ্গে বিভিন্ন উপসর্গ যুক্ত হয়ে ধাতুর অর্থ পরিবর্তন করে নতুন নতুন শব্দ গঠিত হয়। উদাহরণ দিয়ে বোঝাতে বলেছে দেবজ্যোতি দাশগুপ্ত, চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয় থেকে। দেখো, একটা ধাতু আমি নিলাম, রি ধাতু। এই রি ধাতুটার অর্থ কি? হরণ করা হয়েছে। এইবারে এর আগে, এই রি ধাতুর আগে একটা যদি আ প্রত্যয় বসিয়ে দিই তাহলে কি দাঁড়ালো শব্দটা? আহার হয়েছে। তারপরে বি উপসর্গ যোগ করে দিই যদি রি ধাতুর উত্তর বিহার, তাহলে কি হয়? বিহার হয়েছে। এইটার উত্তর যদি একটা পরি যোগ করে দিই তাহলে কি দাঁড়ায়? পরিহার, পরিহার। দেখেছো, হরণ করা ছিল অর্থ, কিন্তু আহার মানে কি হরণ করা? না, আহার মানে তো ভোজন, আর বিহার মানে হচ্ছে ভ্রমণ, পরিহার মানে হচ্ছে ত্যাগ করা। কিংবা ধরো সম উপসর্গ যোগ করলাম, সম উপসর্গ যোগ করলাম, তার সাথে ঘং প্রত্যয় করলে কি হয়? সংহার। সংহার মানে কি? বিনাশ। পরিহার মানে ত্যাগ। তাহলে দেখছো যে উপসর্গগুলোর জন্যই কিন্তু শব্দের মানে বদলে যাচ্ছে এবং নতুন নতুন শব্দ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। একদমই। এবং আমাদের এই পড়ানোর শেষে প্রত্যেক দিন যেগুলো থাকে, অর্থাৎ কি কি ডুজ, কি কি অ্যাসাইনমেন্টস রয়েছে, একবার চটজলদি দেখে নিই। অ্যাসাইনমেন্ট 1 দেখবো। অ্যাসাইনমেন্ট 1 এ রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে কি প্রশ্ন রয়েছে। অ্যাসাইনমেন্ট 2 এ আমরা যাব। পরাজয় শব্দে পরা উপসর্গটির ব্যবহার হয়েছে, অপশনগুলো দেওয়া রয়েছে যে কোন অর্থে তা ব্যবহার হয়েছে। 3 এর প্রশ্ন আমরা দেখব সংস্কৃত উপসর্গের বাংলা, এখানেও অপশন দেওয়া রয়েছে, সঠিকটা তোমাদের বেছে লিখতে হবে। নিচের কোনটি ক্রিয়াজাত অনুসর্গ? 4 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, অপশন সেখানেও দেওয়া রয়েছে। 5 কর্মপ্রবচনীয় বলা হয় কাকে? অপশন দেওয়া রয়েছে, সেখান থেকে চুজ করতে হবে সঠিকটা। উপসর্গ কথাটির অর্থ কি? 4টে সেখানে অপশন রয়েছে, সেখান থেকে সঠিকটা বেছে নিতে হবে।
আচ্ছা, অনুসর্গগুলো এক শ্রেণীর কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম না অব্যয়? ঠিকটা বেছে তোমাদেরকে লিখতে হবে। প্রত্যাশা শব্দটির আবিধানিক অর্থ কি? বিশ্বাস, স্থাপন, গঠন না নির্মাণ? নিচের কোনটি বিদেশি অনুসর্গ? কর্তৃক, ভিতর, বাবদ না হইতে? নিচের কোনটি সঠিক নয়? দেখো 4টে সেন্টেন্স বলা রয়েছে, তার মধ্যে কোন বক্তব্যটি সঠিক নয় এটা তোমাদেরকে চুজ করতে হবে। ম্যাডাম, আগের কোশ্চেন একটা বলি, ওটা প্রত্যাশা হবে না, প্রত্যয় শব্দটির আবিধানিক অর্থ কি? ওখানে বোধহয় বেশ, অ্যাসাইনমেন্ট 2 আমরা দেখছি। অনধিক 20টি শব্দে উত্তর দাও। সাধিত শব্দের সাধিত নামের কারণ কি? উপসর্গ কথাটির অর্থ কি? উপসর্গ অনুসর্গের একটি পার্থক্য লেখো। অনুসর্গ আর কি কি নামে পরিচিত? বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য লেখো। প্রত্যয় উপসর্গ পার্থক্য কি? উপসর্গের কাজ কি? বৃষ্টি শব্দের আগে 2টি পৃথক উপসর্গ যোগ করে 2টি শব্দ গঠন করো। প্রত্যয় শব্দের আবিধানিক অর্থ ও ব্যাকরণগত অর্থ লেখো। সংস্কৃত উপসর্গ ও বাংলা উপসর্গের পার্থক্য কি? আমরা প্রশ্নের উত্তর দেখলাম, আমরা অ্যাসাইনমেন্ট দেখলাম। আমাদের সঙ্গে স্যার উপস্থিত রয়েছেন, কমল পাল স্যার, আপনাকে অনেক ধন্যবাদ কম সময়ের মধ্যে খুব সুন্দর করে চ্যাপ্টারটা বুঝিয়ে দেওয়ার জন্য। একটা ছোট্ট ব্রেক নিতে হচ্ছে, ব্রেকের পর আমরা ফিরবো। সাবজেক্টটা মনে আছে তো? ক্লাস 12-এর সাইকোলজি, ইন্টেলিজেন্স, বুদ্ধি, তার টপিক। আমরা ফিরছি একটা ছোট্ট ব্রেকের পর, আপনারা কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন জি 24 ঘন্টা। আরও একটি ক্লাস শুরু হওয়ার পালা, আর ক্লাস এবার দ্বাদশ শ্রেণীর জন্য। দ্বাদশ শ্রেণীর আজ কি টপিক, কি বিষয় আমরা পড়ছি? আজকে যে বিষয় আমরা পড়ছি, আমি জানি যে ক্লাস 12-এর যারা স্টুডেন্ট, যাদের এই সাবজেক্ট থাকে, তারা ভীষণ ইন্টারেস্ট পায় এই সাবজেক্টটা পড়তে। তার কারণ এর মধ্যে এত কিছু জানার রয়েছে যা প্রতি মুহূর্তে আমাদের নিজেদের সঙ্গে ভীষণ রিলেটেবল। আজ আমরা দ্বাদশ শ্রেণীর যে সাবজেক্ট পড়বো তা হলো মনোবিজ্ঞান, এবং এই মনোবিজ্ঞানের মধ্যে আজ আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইন্টেলিজেন্স, অর্থাৎ বুদ্ধি। আমাদের সঙ্গে রয়েছেন ম্যামের কাছেই চলে যাই, শম্পা ম্যাম। প্রথমেই যেটা বলবো, আমরা বুদ্ধি এই জন্য আলোচনা করব কারণ এই বুদ্ধিকে কাজে লাগিয়ে কিন্তু আমরা সমস্ত চ্যাপ্টার, ইভেন পরের যতগুলো চ্যাপ্টার আছে সেই সব চ্যাপ্টারগুলো পড়বো। তো তোমাদের বিশেষ কিছু বলার নেই, তোমরা জানো, সবাই জানে, ইভেন তোমাদের যে বন্ধুদের সাইকোলজি থাকে না তারাও এই বিষয়টা নিয়ে সমানভাবে ভীষণ ইন্টারেস্টেড হও। এবং আমাদের মধ্যে একটা ভীষণ কি বলবো, নিজেদের সহজাত প্রবৃত্তিই বলতে পারো, আমাদের মানুষকে জানার বা মানুষের ভেতরে কি আছে এটা জানার কিন্তু একটা প্রবল কৌতূহল থাকে। তো সেক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে আমরা প্রথমেই আসি বুদ্ধির কথায়, একেবারে সরাসরি চলে যাব। বুদ্ধিকে কাজে লাগিয়েই আমাদের সমস্ত মেন্টাল প্রসেস, এবং বুদ্ধির সংজ্ঞা আমরা প্রথমেই আলোচনা করব। সেখানে থর্নডাইক বলছেন যে আদর্শ প্রতিক্রিয়া করার ক্ষমতাই হলো বুদ্ধি। অর্থাৎ আমি আমার যে কোনো পরিস্থিতিতে ঠিক কী ধরনের প্রতিক্রিয়া করব, কি করা উচিত, যেটা আমার আদর্শ প্রতিক্রিয়া বলে আমি জানবো, সেটাই আমার বুদ্ধি। এবং বুদ্ধিকে কাজে লাগিয়েই ইভেন আমি আমার এই প্রতিক্রিয়াটা করব। আমি যদি আরেকজনের কথা বলতে চাই, যেমন ডিয়ারবন বলেছেন যে বুদ্ধি হলো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লাভবান হওয়ার ক্ষমতা। অর্থাৎ আমি যে কোনো কাজ করতে গিয়ে লাভবান তখনই হব যখন কাজটা আমি ঠিক মতন করতে পারবো, এবং সেখানেই আমার বুদ্ধির প্রয়োগ। যে যারা ইংরাজি মাধ্যমে পড়ো তাদের জন্য একটু বলে দিচ্ছি, তোমরা এই সংজ্ঞাটা যদি করো আমাদের মনে হয় সব থেকে ভালো হবে। ইন্টেলিজেন্স ইজ দ্য এগ্রিগেট অর গ্লোবাল ক্যাপাসিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল টু অ্যাক্ট পারপাসফুলি, টু থিঙ্ক র্যাশনালি অ্যান্ড টু ডিল এফেক্টিভলি উইথ হিজ এনভায়রনমেন্ট। মানে আমাদের পরিবেশের সাথে আমরা কিভাবে মানিয়ে নেব, কিভাবে অভিযোজন করব, সব কিছুর জন্য বা আমাদের যে কোনো রকমের প্রবলেম সলভিং বিহেভিয়ার সব কিছু কিন্তু আমাদের বুদ্ধির মাধ্যমেই হবে।
নেক্সট চলে যাব একেবারে বুদ্ধির স্বরূপ। এই যে বুদ্ধি আমরা এক কথায় বললাম যে বুদ্ধি এই বুদ্ধি তাই, তো একটু ডিটেলে যদি আমরা যেতে চাই তাহলে আমরা সবসময় জানবো যে বুদ্ধি হলো আমাদের মৌলিক মানসিক ক্ষমতা। মৌলিক মানসিক ক্ষমতা যার মাধ্যমে আমরা সবসময় যে জিনিসটা, যে এমন ক্ষমতা যেটা আমাদের কাজের মাধ্যমে, আমি যদি বলি যে এই মানুষের এতটা বুদ্ধি আছে বা একে আমি বলি যে ভীষণ বুদ্ধিমতী, কিভাবে বুঝলাম? তার থ্রু বিহেভিয়ার, অর্থাৎ আচরণের মাধ্যমে কিন্তু আমরা বুদ্ধির পরিমাপ করে থাকি। অতীত অভিজ্ঞতাকে আমরা কার্যক্ষেত্রে অবশ্যই প্রয়োগ করে থাকি। অতীতে আমি এমন কিছু প্রবলেম সলভ করেছি যে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু আমি আমার যে কোনো কাজ, বর্তমান বলো ফিউচার বলো, সমস্ত কাজ কিন্তু করতে পারি। বাস্তব অভিজ্ঞতার সিগনিফিকেন্স অর্থাৎ তাৎপর্য নির্ধারণ, আমি একটা পরিবর্তিত পরিস্থিতিতে বা যদি কোনো সমস্যামূলক পরিস্থিতিতে পড়ি তাহলে সেই সমস্যাটাকে কিভাবে সলভ করব অর্থাৎ সমাধান করব, সেটাও কিন্তু আমার বুদ্ধি ঠিক করে দেবে। এছাড়া আমি যদি কোনো লক্ষ্যে উপনীত হতে চাই বা আমার মানসিক প্রক্রিয়া, যেগুলো আমাদের মেন্টাল প্রসেস বলে আমরা বলে থাকি, এই সব কিছুই কিন্তু আমাদের বুদ্ধির জন্যই সম্ভব হয়ে থাকে। আচ্ছা, নেক্সট একেবারে চলে যাব ধী বা বুদ্ধিবৃত্তি। এটা সম্পর্কে তোমাদের সকলেরই একটু কনফিউশন হয়ে থাকে, কারণ অলমোস্ট দুটো একদম একই রকমের শব্দ, কিন্তু দুটোর থেকে একদম আলাদা। ধী বা বুদ্ধিবৃত্তি বলতে আমরা সেটাই বুঝবো যেটা আমাদের স্থায়ী মানসিক বৃত্তি বা মেধা, যেটা আমরা রেগুলার লাইফে মেধা, সেটাকে আমরা শিক্ষা এবং অভ্যাসের সাথে গড়ে তুলছি, অর্থাৎ প্র্যাকটিস করছি রেগুলার। আমাদের মধ্যে আধার, সেই যে আধারটা রয়েছে সেটাকে আমরা কাজে লাগিয়ে পরিবেশের সাথে অভিযোজনের জন্য বলো বা যে কোনো প্রবলেম সলভিং বিহেভিয়ারের ক্ষেত্রে বলো বা যে ধরনের পরিস্থিতিতে মানিয়ে নেওয়া বলো, সব কিছুর ক্ষেত্রেই কিন্তু আমরা এটা অভ্যাসের সাহায্যে গড়ে তুলি। এবার গড়ে তোলা পর্যন্ত ঠিক ছিল, গড়ে তোলার পরে যখনই আমরা এটা একেবারে প্র্যাকটিক্যাল বেসিসে অর্থাৎ অ্যাপ্লাই করছি, আমার কাছে টাকা আছে আর যখন আমি সেই টাকাটা কাজে লাগাচ্ছি, ঠিক সেরকম যে ধী আমার কাছে আছে, আমি যেটাকে শিক্ষা বলো অভ্যাস বলো প্র্যাকটিসের সাহায্যে গড়ে তুলছি, কিন্তু যখন আমি অ্যাপ্লাই করছি কোনো একটা জায়গায় সেটাকে কাজে লাগাচ্ছি, প্রয়োগ করছি, এবং আমাদের সাইকোলজি সবসময় কিন্তু অ্যাপ্লিকেশনের উপরে জোর দেয়, কারণ সাইকোলজি সাবজেক্ট ইটসেলফ এর একটা অ্যাপ্লিকেশন ভ্যালু কিন্তু প্রচণ্ড বেশি। সেখানে বুদ্ধির জায়গাতেও তাই আমরা কিন্তু সেটাকে প্রয়োগ করছি। এবং উডওয়ার্ড বলে গেছেন ইন্টেলিজেন্স মিনস ইন্টেলেক্ট টু পুট টু ইউজ। তাহলে ধী বা বুদ্ধিবৃত্তি যেটা, সেটা হচ্ছে আমাদের ইন্টেলেক্ট, যেটাকে আমরা একদম ফিতে দিয়ে পুরো মেপে নিতে কখনো পারি না, কিন্তু বুদ্ধি কিন্তু আমরা সবসময় পরিমাপ করতে পারি। আমরা এই ক্ষেত্রে সবসময় বলে থাকি যে এই তোর বুদ্ধি কত। আমরা ইন্টেলিজেন্স টেস্ট বা আইকিউ টেস্ট পরের বিষয়ে বলবো তখন, এবং সেখানে বলা হয় বুদ্ধি হলো বুদ্ধিবৃত্তিকে কাজে লাগানোর সামর্থ্য। আমার কাছে একটা জিনিস আছে বা আমার একটা ক্ষমতা আছে, যখন আমি সেটাকে কাজে লাগাচ্ছি তখনই সেটা আমার বুদ্ধি। সেটা তাত্ত্বিক হতে পারে, ব্যবহারিক হতে পারে, সেটা আমি থিওরিটিক্যালি কাজে লাগাতে পারি, যেমন জ্ঞানের ক্ষেত্রে আমি কাজে লাগাই, কাউকে কোনো জ্ঞান বোঝানোর ক্ষেত্রে, যেমন আমি তোমাদের এখন বোঝানোর ক্ষেত্রে কাজে লাগাচ্ছি। ব্যবহারিক মানে প্র্যাকটিক্যালি যখন আমি কোনো কাজ করব তখনও কিন্তু ব্যবহার করব। ঠিক, এখানে একটু বিরত করব, আমাদের প্রশ্ন কি আছে একটু দেখে নেব। একদম শুরুর প্রশ্নই রয়েছে, বুদ্ধিবৃত্তি ও বুদ্ধি এই কথা দুটি নিয়েই প্রশ্ন করেছে। কে প্রশ্ন করেছে আমরা দেখব। বুদ্ধিবৃত্তি ও বুদ্ধি এই কথা দুটি কি এক? অর্পিতা ব্যানার্জি প্রশ্ন করেছে বাঘাযতীন বালিকা বিদ্যালয় থেকে। ম্যাম, যেটা এর আগে বলে দিলাম যে একটা হলো ইন্টেলেক্ট আর আরেকটা হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স। তো ইন্টেলেক্টকে কখনো আমরা পরিমাপ করতে পারবো না, ফিতে দিয়ে মাপতে পারবো না, বলতে পারবো না যে এর এত ইন্টেলেক্ট আছে বা এত গ্রাম আছে, এত কিলো আছে, এটা বলতে পারবো না। কিন্তু যেটা পারবো সেটা হচ্ছে আমরা আমাদের বুদ্ধিটাকে পরিমাপ করতে পারবো। এই জায়গা থেকেই দুটোর থেকে আলাদা। বেশ, আপনি প্রসিড করুন। আর আমি একটু দর্শকদের বলে রাখি যে এইখানে কিন্তু টেলিফোন লাইন খুলে দেওয়া হলো, অর্থাৎ এই চ্যাপ্টার সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে ম্যামের কাছে সরাসরি জিজ্ঞেস করে নিতে পারেন। ম্যাম, নেক্সট যেটা চলে যাব তোমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ মনোবিদ থর্নডাইক বুদ্ধিকে 3টে ভাগে ভাগ করছেন। সেখানে মূর্ত বুদ্ধি থাকছে, বিমূর্ত থাকছে, সামাজিক থাকছে। তোমরা তোমাদের ক্লাস 12-এর যে সিলেবাস আছে সেখানে দেখবে তোমাদের যে প্র্যাকটিক্যালগুলো করবে বুদ্ধি সংক্রান্ত প্র্যাকটিক্যাল, সেই প্র্যাকটিক্যালের জায়গায় দেখবে যে দুটো প্র্যাকটিক্যালই কিন্তু তোমাদের এই মূর্ত বিমূর্ত বুদ্ধি নিয়ে। তো মূর্ত বুদ্ধি বলতে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে প্রকৃত পরিস্থিতিতে যথাযথভাবে উপলব্ধি করছি যে পরিস্থিতিটা কেমন, এবং সেই অনুযায়ী কিন্তু আমি আমার প্রতিক্রিয়া করছি, অর্থাৎ যে ধরনের স্টিমিউলাস সেই ধরনের রেসপন্স, এবং সেইটাই আমার কাছে কিন্তু মূর্ত বুদ্ধি। এবং পারদর্শিতা অভিক্ষা অর্থাৎ যেগুলো আমাদের পারফরমেন্স টেস্ট, তার সাহায্যে এটাকে আমরা পরিমাপ করি। দৈনন্দিন জীবনের সমস্ত কাজকর্মের ক্ষেত্রেই কিন্তু আমাদের মূর্ত বুদ্ধি লাগে। এটা ভীষণ ডে টু ডে লাইফ চালিয়ে নিয়ে যায়, এবং এটার জন্য আমরা আলাদা করে কোনো প্রশিক্ষণ
প্রশিক্ষণ নিয়ে এসেছি তা কিন্তু নয়, এটা সময়ের সাথে সাথে হয়ে যায় এবং এখানে অভিজ্ঞতাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। নেক্সট যেটা চলে যাব সেটা হচ্ছে বিমূর্ত বুদ্ধি। বিমূর্ত বুদ্ধি বলতে দেখো ঠিক মূর্তর সাথে বি কথাটা যোগ করেছি। এখানে আমাদের শব্দ, অক্ষর, সংখ্যা যেগুলো আমরা একদম ছোট থেকে আস্তে 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 শিখতে থাকি, সেগুলোর পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া করাই হচ্ছে আমাদের বিমূর্ত বুদ্ধি। এবং সেখানে কিন্তু মনুষ্যতরে প্রাণীর মধ্যে এই ব্যাপারটা থাকে না, অবভিয়াসলি তারা এই জায়গাটা করতে পারবে না। মানুষ বিভিন্ন সংকেতের সাথে সম্পর্ক নির্ধারণ করতে পারে, সংকেত, সূত্র, বিভিন্ন এই যে আমরা আমাদের পড়াশোনার কাজে যা যা ব্যবহার করি, যেগুলো আস্তে আস্তে আমরা ক্লাস 1 থেকে শিখে 2 এ যাই, 2 এ থেকে শিখে 3 এ পড়ি, এইরকম আস্তে আস্তে যে এগোই, এবং বিদ্যালয়ের যে কোনো শিক্ষামূলক লেখাপড়া, এই সমস্ত কিছুর জন্য কিন্তু আমাদের বিমূর্ত বুদ্ধি লাগবে। এটা গেল একটা বিমূর্ত বুদ্ধির জায়গা। আর যেটা আছে সেটা হচ্ছে সামাজিক বুদ্ধি। এটা নাম শুনেই তোমরা বুঝতে পারছো যে অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে আমরা ডে টু ডে লাইফে যে সামাজিক পরিস্থিতিগুলোর মধ্যে পড়ি, আমরা তো মানে সোশ্যাল বিং, হিউম্যান বিং, আমরা তো মানুষ সামাজিক, তো সামাজিক পরিস্থিতিতে মানুষকে ফেস করতেই হয় এবং সেখানে আমি কিভাবে ফেস করছি, আমি কিভাবে প্রতিক্রিয়া করছি, আমি আমার নিজের পরিবেশের সাথে কিভাবে সেটাকে মানিয়ে নিচ্ছি বা মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখছি, সেটাও কিন্তু বুদ্ধিরই একটা অংশ এবং সেই বুদ্ধিকেই আমরা বলে থাকছি সামাজিক বুদ্ধি। একদমই। আমরা পরের প্রশ্ন নিতে থাকি, তারপরে ধীরে ধীরে প্রশ্নের উত্তর দিতে দিতে ম্যাম এই সাবজেক্টটা নিয়ে পড়াবেন। পরের প্রশ্ন, বুদ্ধি, আমরা এই টপিক নিয়ে আজ পড়াশোনা করছি। থার্স্টোন ও স্পিয়ারম্যানের তত্ত্ব কোথায় কোথায় আলাদা? সৌমিলি পাল, আরিয়াদহ সর্বমঙ্গলা বালিকা বিদ্যালয় থেকে সৌমিলি এই প্রশ্ন পাঠিয়েছেন। ম্যাম, এই চ্যাপ্টারে আমি জাস্ট এই অংশটাতে চলে যাচ্ছিলাম আর কি। এর জন্য আমাকে দুটো থিওরি একটু পাশাপাশি বুঝিয়ে নিতে হবে। প্রথম যেটা আমরা দেখছি স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব, কথার মধ্যেই রয়েছে দ্বি উপাদান অর্থাৎ দুটো উপাদান। দেখো 1904 খ্রিস্টাব্দে স্পিয়ারম্যান, মনোবিদ স্পিয়ারম্যান, উনি করেছিলেন কি গাণিতিক যুক্তির উপর ভিত্তি করে এই কাজটা উনি করেছিলেন। খুব শর্টে মানে ব্রিফলি আমি বলবো, যেহেতু আমাদের হাতে সময় কম, আমি অনেকটা বোঝাতে হবে। উনি জাস্ট দুটো উপাদানের কথা বলেছিলেন। এক হচ্ছে মানসিক শক্তি, সাধারণ মানসিক শক্তি অর্থাৎ জি, যেটাকে আমরা জেনারেল এবিলিটি বলি, আর বিশেষ মানসিক শক্তি যেটাকে আমরা স্পেশাল এবিলিটি বলি। দেখো একটা জি একটা এস। এবার ওনার বক্তব্য ছিল আমরা প্রত্যেকটা কাজের মধ্যেই কিন্তু কিছুটা করে জি ব্যবহার করেই থাকি, জি আমাদের কাজে লাগেই। এবার যেগুলো আমাদের স্পেশাল এবিলিটি, কেউ নাচতে ভালো পারে, দেখবে ডায়াগ্রামটার মধ্যে রয়েছে, কেউ গান গাইতে ভালো পারে, তাহলে সে তখন কি করছে, তার সাধারণ যে ক্ষমতা, সাধারণ ক্ষমতাটা হচ্ছে জি, জি কিছুটা লাগছে প্লাস এস, অর্থাৎ তার সঙ্গে কিন্তু ওর ওই সঙ্গীত মানে ভালো গান জানা, ভালো নাচ জানা, সেই স্পেশাল এবিলিটির কিছুটা এস যোগ হয়ে যাচ্ছে। এবং উনি বলছেন যে আমাদের বুদ্ধি কিন্তু এই জেনারেল এবিলিটি আর স্পেশাল এবিলিটির মধ্যে সীমাবদ্ধ, মানে এই দুটো বুদ্ধিকে ভাঙলে এই দুটো উপাদানই পাওয়া যাবে। যেটা পরে তোমরা দেখেছো রেক্স এবং নাইট বলেছেন যে কখনোই এটা হতে পারে না। বৌদ্ধিক কাজে চিন্তার আমরা সাধারণ উপাদানকে এড়িয়ে গেছি, অস্বীকার করে গেছি। থর্নডাইক বলেছেন যে মন তো আমাদের অনেকগুলো বিশেষ বিশেষ স্বাধীন ক্ষমতার সমন্বয়, সেখানে আমরা শুধুমাত্র দুটো উপাদানের কথা বলতে পারি না। বা থমসনও এই কথা বলেছেন যে বৌদ্ধিক কাজকে আমরা অন্যভাবে প্রতিষ্ঠা করতে চাইতাম, কারণ জি আর এস এর বাইরেও কিন্তু আমরা এমন অনেক কাজ আছে যেগুলো করি, এগুলো এটাই আমাদের কাছে প্রশ্ন, তাহলে জি আর এস এইটা বাদ দিয়ে আমাদের যে যে কাজগুলো আমরা করি সেগুলোর পিছনে তাহলে আমাদের কিসের বুদ্ধি আছে? সেই জন্য আমরা চলে যাব নেক্সট আর কি। নেক্সট যেখানে থার্স্টোন বলছেন ওনার কাজ, ওনার ওপরে আর কি দায়িত্ব দেওয়া হয়েছিল 240 জন শিক্ষার্থীর উপরে উনি পরীক্ষা চালিয়েছিলেন এবং দেখা গেছে উনি 7টা, অর্থাৎ যেহেতু এটা থার্স্টোনের মৌলিক মানসিক শক্তির সম্বন্ধীয় তত্ত্ব, তিনি 7টা উপাদানের কথা বলছেন। দেখো এখানে লেখা আছে বাক্যের অর্থ উপলব্ধি করার মানসিক শক্তি, যেটাকে আমরা ভার্বাল কম্প্রিহেনশন বা ভি বলে থাকি। দ্রুত শব্দ ব্যবহার করা, এই যে আমি আমার কথা যেগুলো আমার প্রয়োজন হচ্ছে, প্রয়োজন মতো আমি আমার শব্দগুলোকে দ্রুত ব্যবহার করছি, এটা ওয়ার্ড ফ্লুয়েন্সি অর্থাৎ ডাব্লিউ। সংখ্যা ব্যবহার করার ক্ষমতা, আমি যদি নাম্বার 1 2 3 4 স্লাইড হিসাবে যাই, এই যে দ্রুত এটা ব্যবহার করতে পারছি সেটার জায়গাটা রয়েছে নাম্বার ফ্লুয়েন্সি। স্মৃতিশক্তি মানে সংরক্ষণের ক্ষমতা, আমি নিশ্চয়ই এক্ষুনি দেখে পড়িয়ে দিচ্ছি এমনটা নয়, এটা আগে আমার স্মৃতিতে ছিল, আমি নিজে এটাকে সংরক্ষণ করেছি, তারপরে তোমাদের সামনে এটা প্রেজেন্ট করছি। দ্রুত প্রত্যক্ষ করার শক্তি, অর্থাৎ আমি যদি দেখি যে হ্যাঁ সঙ্গে সঙ্গে এটা দেখা যাচ্ছে, এটা দেখার সাথে সাথে আমি এটা বলছি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমার প্রত্যক্ষণের ক্ষমতা। এটা আমি বলবো পি, পারসেপচুয়াল এবিলিটি। স্থানগত সম্বন্ধ নিরূপণ, অর্থাৎ আমি যে জায়গাটায় আছি, যে জায়গাটায় যাব, জায়গা সম্পর্কে যে
জ্ঞান, সেটাকে আমি বলছি ভিজুয়ালাইজ রেডিয়েশন ইন স্পেস। তো সেই জায়গাটা হচ্ছে এস, এবং যুক্তিতর্ক, লাস্ট আসছে যুক্তিতর্ক করার ক্ষমতা, রিজনিং। দেখো স্পিয়ারম্যান যেখানে 2টো ক্ষমতা বলছিলেন, থার্স্টন কিন্তু 7টা ক্ষমতা বলেছেন, এবং ওনার বক্তব্য হলো লাস্ট উনি আরও 2টো বলেছেন, যেটা একটা ইন্ডাকটিভ রিজনিং এবং আরেকটা ডিডাকটিভ। মেন এই 7টাকে কাজে লাগিয়ে মানুষ সমস্ত কাজ করে। আজকে যদি দেখা গেল যে একটা বাচ্চাকে আমি বললাম যে দেখো তোমার এইটা তোমার অ্যাসাইনমেন্ট, তোমরা যেমন অ্যাসাইনমেন্ট পাও, ও যখন এই অ্যাসাইনমেন্টটা করতে গেল দেখলো যে ওর এর মধ্যে 7টার মধ্যে 3টে থেকে 4টে কাজে লাগলো। থার্স্টনের বক্তব্য হচ্ছে যে মানুষের প্রয়োজন মতো এই 7টার থেকে যে কোনো 2টো, যে কোনো 3টে, যে কোনো একটা, যে কোনো 6টা, যা খুশিভাবে ব্যবহার করে এবং সেগুলোকে জুড়ে কাজটা করে। আমরা যদি এই অর্থেই যাই তাহলে একবার ভেবে দেখো যে একদম যারা ছোট বাচ্চা, শিশু, যাদেরকে আমরা একদম সবে আর কি নার্সারি 1, 2, তাদের কাছে তো এই যে ভাগ, এতগুলো ভাগ, এই ক্লাসিফিকেশনের জায়গাটা কিন্তু স্পষ্ট নয়। ওদের পক্ষে ইভেন এইটা সম্ভবও নয়, কারণ বাচ্চাদের কাছে অনেক জিনিস আছে সিমিলার, ওরা সবকিছু সেভাবেই দেখে। তাহলে আমি বলবো যে বাচ্চাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। অনেক বড় হয়ে গেছে যাদের এইটা ডিফারেন্সিয়েট করার ক্ষমতা আছে, অর্থাৎ একটা থেকে আরেকটা পার্থক্য করার ক্ষমতা রয়েছে, তাদের কাছে কিন্তু এটা অনেকটা কার্যকরী। তাহলে যে থিওরি আমার পুরো হোল গ্রুপ মানে সব বয়স্ক লোকদের উপরে কাজে লাগলো না, তো সেই জায়গা থেকে কিন্তু একটু ফাঁক ফোকর রয়েই গেল। তো এখান থেকে হ্যাঁ, এখান থেকেই দুটো থেকে আলাদা, যেখানে দুটো উপাদান সেখানে দেখার চেষ্টা করব। আর্মি আলফা ও আর্মি বিটার কেন আলাদা? অঙ্কিতা পুরকাইত বিনোদিনী গার্লস হাই স্কুল থেকে প্রশ্ন পাঠিয়েছে। অঙ্কিতার উত্তর ম্যাম। প্রথমেই বলে রাখি প্রশ্নটা খুব সুন্দর। প্রথমেই আমি বলবো যেটা আমাদের বুদ্ধি অভিক্ষা, যখন আমরা ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছি তখন আমরা কিন্তু বুদ্ধিটা পরিমাপের কথাতেও যাব। তো বুদ্ধি অভিক্ষার দেখো 3টে ভাগ আছে, একটা সমস্যার প্রকৃতির থেকে, একটা সংগঠনের দিক থেকে, আর একটা হচ্ছে মান নির্ণয়ের দিক থেকে। তো সমস্যার প্রকৃতির জায়গা থেকে তোমরা জানো যে ভাষামূলক এবং ভাষা বর্জিত, অর্থাৎ ভাষা ব্যবহার করে যে অভিক্ষা সেটা ভাষামূলক, এবং যে অভিক্ষার মধ্যে আছে যে আমাকে প্রায় কথা বলতেই হবে না, ভাষার প্রয়োজন হবে না, কোয়েশ্চেনিয়ার দেখেই কাজটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমার ভাষা বর্জিত। তার উদাহরণ তোমরা জানো বিনেসিমো অভিক্ষা, এটা হচ্ছে ভাষামূলক। ভাষা বর্জিতর মধ্যে আমি আর্মি বিটাও বলতে পারবো, যেটা তোমরা পাস অ্যালং, আলেকজান্ডার পাস অ্যালং আমি পরে আসছি, যেটা তোমাদের সিলেবাসে আছে, প্র্যাকটিক্যাল করবে। সংগঠনের দিক থেকে আবার 2 রকমের, এক হচ্ছে ব্যক্তিগত অভিক্ষা আর একটা দলগত। এটাতে আলাদা করে কিছু বোঝানোর নেই, কারণ তোমরা জানো, তোমরা ক্লাস 11এও এই টেস্টগুলো করেছো, কিছু রকম টেস্ট করেছো, সেখানে যদি তোমার একার উপরে কোনো টেস্ট অ্যাডমিনিস্টার করা হয় সেটাই আমার ব্যক্তিগত অভিক্ষা, আর যখন আমি এক দলের উপরে করছি কাজটা তখন হয়ে যাবে আমার সেটা দলগত অভিক্ষা। মান নির্ণয়ের দিক থেকে একটা হচ্ছে বয়সমান ভিত্তিক আর আরেকটা হচ্ছে সাংখ্যমান ভিত্তিক। সেই দিক থেকে দেখতে গেলে এই যে আর্মি আলফা আর আর্মি বিটা, এটা হয়েছিল কি বিশ্বযুদ্ধের সময়, যখন আমরা দেখছিলাম যে সেনাবাহিনী লাগবে, আমাদের অনেক সেনা লাগবে, এখনকার মতন এইভাবে রিক্রুটমেন্ট প্রসেস ছিল না, তো তখন যেটা হলো স্বাক্ষর নিরক্ষর 2 রকম মানুষকেই নেওয়া হলো। তো আমাদের তো দেখতে হবে যে তাদের বুদ্ধি পরিমাপ করে তারা কাজটার জন্য কতটা যোগ্য, তাহলে আমরা কিভাবে নিরক্ষরদের জন্য করব। তখন যেটা করা হয়েছিল আর্মি বিটা টেস্ট, যেটা কিনা শুধু পারফরমেন্স টেস্ট, কিছু কাজ তাদেরকে করতে বলা হবে, পারফরমেন্স করতে বলা হবে, যার ভিত্তিতে তার বুদ্ধি আমরা পরিমাপ করতে পারবো। এবং যারা আর্মি আলফা আমরা তাদেরকেই দিচ্ছি যারা স্বাক্ষর মানুষ, যারা পড়ে অভিজ্ঞাপত্র বুঝে সেই কোয়েশ্চেনের আনসার করতে পারবে। তাহলে আর্মি বিটা আর আর্মি আলফা এই জায়গা থেকেই দুটোর মতন আলাদা। বেশ, আমি পরের প্রশ্ন একবার চটজলদি দেখে নেব। আন্তঃব্যক্তিত্ব বুদ্ধি কাদের মধ্যে দেখা যায়? দেবপ্রিয়া নন্দী বিনোদিনী গার্লস হাই স্কুল থেকে দেবপ্রিয়া এই প্রশ্ন পাঠিয়েছে। খুব সংক্ষেপে, আমাদের হাতে যেহেতু সময় কম, খুব সংক্ষেপে ম্যাম উত্তর নেব। মনোবিদ গার্ডেনার মোটামুটি আমাদের যে 7 রকমের বুদ্ধির কথা বলেছিলেন, সেখানে আন্তঃবুদ্ধি, আন্তঃব্যক্তিত্ব সম্পর্কটা মানেই হলো, তোমরা খুব যেটার সাথে পরিচিত যে টার্মটা, সেটা হচ্ছে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। তো এই ইন্টারপার্সোনাল রিলেশনশিপ নিয়ে যারা ডিল করে, যেমন আমরা মনোচিকিৎসক বা যারা সাইকোলজি নিয়ে কাজ করি, বা যারা রাজনীতিবিদ, বা যারা আমরা কিনা ম্যান রিড করতে পারি, যেখানে আমরা মানুষের সাথে ডিল করি, হ্যাঁ, সেই ধরনের পেশাতে কিন্তু আমাদের এই আন্তঃব্যক্তিত্বের যে বুদ্ধি, এই বুদ্ধিটা কাজে লাগে।
আচ্ছা, নেক্সট একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় আমি চলে যেতে চাইবো, সেটা হচ্ছে বিনে সাইমন ইন্টেলিজেন্স টেস্ট। এটা নিয়ে তোমাদের একটু সংক্ষিপ্ত অসুবিধা, আমি সময় খুব রয়েছে, সংক্ষিপ্ত, খুব আমি সময়, তার মধ্যে 1 মিনিটের মতো চেষ্টা সময় করছি। রয়েছে। তো তার মধ্যে যেটা বলবো, বিনে সাইমন স্কেল তো তোমরা জানো মোটামুটি কতবার সংশোধিত হচ্ছে, এটা আইকিউ নিয়েই। তো যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি আরেকবার একটু পরেরটায় চলে যাব। ভেক্সলারের যে অভিক্ষা, ভেক্সলারের অভিক্ষা কিন্তু দু রকমের, একটা হচ্ছে বয়স্কদের জন্য, আরেকটা হচ্ছে শিশুদের জন্য। দেখো আমি পয়েন্টস জট ডাউন করে দিয়েছি, কত খ্রিস্টাব্দে দুটো আবিষ্কৃত হয়েছে, এবং ভেক্সলারের যে বয়স্কদের অভিক্ষা সেটা 16 থেকে 70 বছরদের জন্য প্রেফারেবলি আমরা ইউজ করি, আর যেটা শিশুদের সেটা তাদের বিভিন্ন বয়স্ক, অর্থাৎ 16-র নিচে, বুঝতে পারছো। এখানে যদি আমার 11টা অভিক্ষাংশ থাকে, এখানে 12টা আছে। আর যেটা আমি এর আগেই বলেছি যে তোমাদের কিছুটা থাকবে ভাষা ভিত্তিক, অর্থাৎ যেখানে আমরা ভাষার সাহায্যে কাজটা করব, আর যেখানে কিছুটা থাকবে পারফরমেন্স টেস্ট। একদমই। এবং আমাদের এই পুরো চ্যাপ্টার পড়ানোর শেষে মনোবিজ্ঞানের যে বুদ্ধি চ্যাপ্টার আমরা পড়ছিলাম, তারপর কিছু অ্যাসাইনমেন্ট তো থাকবে, জলদি নোট ডাউন করে নাও। নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। থার্ড স্টোনের মৌলিক ও মানসিক শক্তি সম্বন্ধীয় তত্ত্বটি আলোচনা করো। 2, উন্নত বুদ্ধি সম্পন্ন শিশু কারা, এদের চাহিদা ও সমস্যা আলোচনা করো। 3, বুদ্ধির সংজ্ঞা দাও, বুদ্ধির স্বরূপগুলি আলোচনা করো। অ্যাসাইনমেন্ট 2-তে আমরা চলে যাব। সঠিক উত্তরটি বেছে নাও। দেখতেই পাচ্ছ এখানে তোমরা স্ক্রিনেই তার প্রশ্ন দেখতে পাচ্ছ। ভেক্সলারের অভিক্ষায় একাধারে ভাষাভিত্তিক এবং কর্মসম্পাদনমূলক অভিক্ষাপদ আছে, ঠিক না ভুল? 2 নম্বর হলো, বুদ্ধি হলো এমন কি যাকে কাজে লাগানো যায়, কথা বলেছেন। অপশনগুলো তোমরা দেখতেই পাচ্ছ, কে বলেছেন সেটা তোমাদের সঠিক উত্তর বেছে নিতে হবে। 3 নম্বরে চলে যাব। আলেকজান্ডার পাস অ্যালং অভিক্ষাটি ব্যবহৃত হয়। অপশন তোমাদের কাছে আছে, সঠিকটা বেছে নিয়ে লিখতে হবে। 4, কোন মনোবিদ সর্বপ্রথম বুদ্ধঙ্ক শব্দটি ব্যবহার করেন? অপশনগুলো রয়েছে। মানুষের হাতের লেখা দেখে তার মানসিক ক্ষমতা পরিমাপের চেষ্টাকে বলা হয়। অপশনগুলো রয়েছে। অ্যাসাইনমেন্ট 3-তে চলে যাব। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। মানসিক বয়স ও প্রকৃত বয়সের মধ্যে পার্থক্য কি? ভাষামূলক ও ভাষা বর্জিত অভিক্ষা বলতে কি বোঝো? ভেক্সলারের অভিক্ষার শ্রেণী বিভাগ করো। বুদ্ধি পরিমাপের উদ্দেশ্যগুলি কি কি? জি ও এস কি? মূর্ত ও বিমূর্ত বুদ্ধি কি? দ্য অ্যাবিলিটিজ অফ ম্যান গ্রন্থটি কার লেখা? স্পিয়ারম্যানের বুদ্ধির সংজ্ঞা দাও। অ্যাসাইনমেন্টস ডান। এবার কিছু টিপস আমরা দেখব। জুনিয়র ক্লাসরুমে তোমাদের পরের ক্লাস কাল শনিবার ঠিক সকাল 10টায়। দশম ও দ্বাদশ শ্রেণীর জন্য বিষয় ভূগোল, দশম শ্রেণীর টপিক আবহাওয়া, তাপমাত্রা এবং উষ্ণায়ন, দ্বাদশ শ্রেণীর টপিক ক্ষয়চক্র, স্বাভাবিক ক্ষয়চক্র ও শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র। তোমাদের প্রশ্ন আমাদের কাছে করতে পারো আজ শুক্রবার অর্থাৎ 19শে জুন দুপুর 1টার মধ্যে। হোয়াটসঅ্যাপ নাম্বার 9434324078। ইমেল করতে পারো juniorclassroom jrclassroom2020@gmail.com এ। শনিবার আমাদের প্রোগ্রাম চলাকালীন সরাসরি 0334059402 0334059402 নম্বরে ফোন করে তোমার প্রশ্ন আমাদেরকে জানাতে পারো। জুনিয়র ক্লাসরুম আপাতত এই পর্যন্তই। দুজন স্যার ম্যাডাম আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের সময় ভীষণ সংক্ষিপ্ত থাকে, তার মধ্যে চটজলদি চ্যাপ্টার বুঝে নেওয়ার চেষ্টা আমরা করি। আপাতত এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন জি 24 ঘন্টা।